ঈদ মুবারক মুবারক। চুলো ফুলো সব ভেঙে গেছে, মেয়েরাও কষ্ট করি। এই যে আমাদের হিরো ফুল রেডি। আমাকে নতুন জামা কিনে দিলি, তুই নিজে পড়লি না। আজ আমাদের ঈদ বলে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সবাইকে ঈদ মুবারক। তারপর প্রতি বছরের মতো আমি বেশি দেরি না করে ছুটতে চলে যাই মা আর দাদিকে ঈদ মোবারক জানাতে। ঈদ মুবারক মুবারক। ঈদ মুবারক। এখন শুধু ঈদ মোবারক জানাতে বাকি আছে আমার ভাই আর আব্বু। ভাইরা গেছে নামাজ পড়তে, যেহেতু 6:30 নামাজ ছিল, অনেক সকালে ছিল আমাদের। ভাইরা গেছে, এখন আসেনি, ভাই আসুক। তাই আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়ের আর আব্বুর আসার অপেক্ষা করছিলাম। আর ওদিকে দাদি আর মা মিলে হঠাৎ করে দাদুর কথা তুলে দাদু মারা যাওয়ার আগে ঈদের দিন ঠিক কি কি করতো সেটাই মারা বলছিল। মাদের মুখে এসব কথা শুনতেই আমি দাদুকে খুব বেশি মিস করছিলাম। আজকের দিনে আমার দাদুকে অনেক মিস করছি। যাই হোক, এসব নিয়ে মন খারাপ করতে করতে দেখি ভাই আর আব্বু ঈদের নামাজ পড়ে চলে আসে বাড়ি। তাই বেশি দেরি না করে আমি ভাইয়ের কাছে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলি ঈদ মোবারক। ঈদ মুবারক ভাই। সত্যিই আজ আমাদের অনেক খুশির দিন। এইভাবে যেন আমরা একসঙ্গে সবাই মিলে ঈদটা কাটাতে পারি প্রতি বছর বছর। হ্যাঁ, আমি শুধু আল্লাহর কাছে এটাই চাই, এইভাবেই সবাই মিলে একসঙ্গে সারা বছর হাসি খুশি ভাবে ঈদ কাটাতে পারি। একটু ঈদ মুবারক। আমার এই ছোট্ট দুনিয়াতে এই যে কয়েক কটা মানুষকে নিয়ে আমি অনেক বেশি ভালো থাকতে চাই। আমার মনে হয় জীবনে বেঁচে থাকার জন্য সামান্য একটু টাকা আর পরিবারের ভালোবাসা পেলেই যথেষ্ট। এর থেকে বেশি কিছু আমি কোনোদিনই চাইনি আর কোনোদিন চাইবও না। যাই হোক, তারপর ঈদের দিন সকালে মায়ের হাতের সেমাই না খেলে আমার তো দিনই শুরু হয় না। তাই এক থালা সেমাই নিয়ে তাড়াতাড়ি করে চলে আসলাম এই রুমে, আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাবো বলে। যদিও আজকে ঈদের দিনেও আমার আব্বুকে চলে যেতে হয়েছে কাজে, তাই এইবার আব্বুর সাথে একসঙ্গে বসে আর সেমাই খাওয়া হলো না। আসলে বাবাদের কোনোদিন ছুটি হয় না, মানুষটা শুধুমাত্র আমাদের মুখে হাসি ফোটানোর জন্য আজকের মতো ইম্পর্টেন্ট দিনেও ছুটি নেয়নি। সত্যি কথা বলতে এটাই আমাদের মধ্যবিত্তদের জীবন। ছোটতে অত কিছু বুঝতাম না। আগে আব্বু যখন কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতে আসতো, তখন এই যে আমি আমার ভাইয়ের মতো পাশে কাছের মানুষটাকে ইম্পর্টেন্ট না দিয়ে মোবাইলে চ্যাটিং করতেই ব্যস্ত থাকতাম। যেমন এখন এই যে আমার ভাই আছে, এই যে আমি একা একাই ওর সঙ্গে এত বকছি, কিন্তু দেখো ও চ্যাট করতে এতটাই ব্যস্ত আছে যে ওর এক ফোঁটা হুঁশই নেই আমি এতক্ষণ ওর সঙ্গে কি কথা বলেছি। এসব থেকে আমার যদিও অনেকটা বেশি খারাপ লাগছিল, কিন্তু তারপরেও আমি অনেকটা চেষ্টা করছিলাম মোবাইল থেকে ওর মনটা আমার কথার দিকে নিয়ে আসতে। আসলে কি বলতো, সময় থাকতে আমরা আমাদের কাছের মানুষগুলোকে ইম্পর্টেন্ট দিই না। আর আমি একটা কথা খুব বিশ্বাস করি, যে তোমার যতই ভালো বন্ধু থাকুক না কেন, দেখবে খারাপ সময় এলে তোমার পাশে তোমার ফ্যামিলি ছাড়া আমার কোনো ভালো বন্ধু তোমার পাশে থাকবে না। তাই আমার মনে হয় সব থেকে আগে ফ্যামিলিকে ইম্পর্টেন্ট দেওয়া উচিত, তারপর না হয় বন্ধু বান্ধব। যাই হোক, তারপর সেমাই খেয়ে প্রতিদিনের মতোই চুলোর মধ্যে ঘুটে গুল আর কয়লা একসঙ্গে দিয়ে ভালোভাবে সাজিয়ে নিই। যদিও এই রোদ গরমে বাইরে কয়লার চুলোতে রান্না করতে আমাদের একটুখানি কষ্ট হয়, কিন্তু তারপরেও আমাদেরকে করতে হয়, কারণ ঝড়ে তো আমাদের চালা শালটা ভেঙে গেছে। প্রায় 1 মাস ধরে আমাদেরকে বাইরেই রান্না করতে হচ্ছে। আর এখন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমাকে কয়লার চুলোতেই রান্না করতে হচ্ছে। আমাদের যেহেতু ওই চালাটা ভেঙে গেছিল, তার জন্য চুলো ফুলো সব ভেঙে গেছে, ওই জন্য এই চুলোটাই আছে রান্না করার জন্য। প্রতিদিনের মতোই আজকেও এই চুলোটা জ্বালিয়ে দিলাম, নয়তো এখন যদি না জ্বালাই তাহলে রান্না করতে দেরি হয়ে যাবে, কারণ আগুনটা আসতে একটুখানি দেরি হয়। তাই না, কবে এটা কমপ্লিট হবে, কবে রান্নাঘরটা কমপ্লিট হবে, যতদিন হচ্ছে না ততদিন। এখন এই চুলোটা, ওটা এখন বৃষ্টি হয়েছে বলে ওটা ভিজে আছে, তার জন্য এইটাতে গুল কয়লা দিয়ে এটা ধরাচ্ছে, যাতে করে আঁচটা বেশিক্ষণ থাকে। যেহেতু ঈদে কিন্তু আলাদা রকম কিছু নেই, প্রতিদিনের মধ্যে রান্না করা আমার কাজ। এখন চুলো ধরিয়েছি, দেখি কখন আঁচ আসবে। আজ বুঝতে পারছি একটা সংসারের দায়িত্ব নেওয়া সত্যিই অনেক বেশি কষ্টের। কিছু কিছু ছেলে বলে না যে মেয়েদের হাত পরিষ্কার রাখার জন্য ছেলেদের হাত নোংরা করতে হয়, কাজ করে। আমাদের মেয়েদের হাত নোংরা হয়, মানে প্রতিদিন সকালে হয়, এমন নয় যে আজকে এইটুকু, প্রতিদিন সকালে নোংরা হয়। তো সবসময় ছেলেরাই কষ্ট করে মেয়েদের জন্য, এমনটা না, আমরা মেয়েরাও কষ্ট করি। যেমন এই যে হাতের অবস্থা, আর এটা এখন সারাদিন থাকবে, যতক্ষণ রান্না করবো ততক্ষণ থাকবে। মুখের অবস্থা এরকম, চুল টুল সামনে চলে আসে, অত মনে থাকে না, এরকম করে দিই। একটা সংসারের মধ্যে যে কত কাজ থাকে এটা শুধুমাত্র একটা মেয়েই ভালো করে বোঝে। আর আমার তো মনে হয় সবচেয়ে বড় চিন্তা হলো সকালে উঠে প্রায় 1 ঘন্টা ধরে ভাবা আজ কি তরকারি করবো। আমি তো মাঝে মধ্যে বুঝে উঠতেই পারি না প্রতিদিন এত কি তরকারি বানাবো। হয়তো আমার কথা শুনে তোমরা হাসবে, কিন্তু আমার সকালে উঠে সবচেয়ে বড় চিন্তা হলো এটাই। 2 hours later. তো আমি তারপর ব্লগটা কন্টিনিউ করতেই পারিনি, কারণ এত কাজ। যেহেতু প্রতি বছর ঈদে এরকমই পেরোই, সারাদিন বাড়িতে থাকি, কাজ করি, শুই, ঘুমাই, ওরকম করে আজকেও পেরে যাচ্ছিল। তো তারপর ভাই বললো যে চল আবার ঘুরে আসি। আমি বললাম যে কোথায় যাবো, বেকার, এই তো এমনি 5টা বেজে গেছে অলরেডি, একটু পর সন্ধ্যা হয়ে যাবে। ভাই বললো একবার চল বাজারে ঘুরে আসি কোথাও। ঠিক আছে চলো তাহলে ঘুরে আসি, একবার যাই। আগের বারে তো মাকে নিয়ে যাবো ভেবেছিলাম, তারপরে একটা ঘটনা ঘটে গেছিল, একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি ঘটেছিল। আগের ব্লগে যদি তোমরা দেখো, আগের বারে ঈদে মাকে নিয়ে যাবো ভেবে পুরো গাড়ি টাড়ি বুক করে নিয়েছিলাম, তারপর হঠাৎ করে প্ল্যান ক্যান্সেল হয়ে গেছিল, তো যেতে পারিনি। আর সব থেকে বড় কথা, ঘুরতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই, ভাইদের ভরসাতেই থাকতে হয়। ভাইরা যদি বলে নিয়ে যাবো তা নিয়ে যাবো, যেমন ও এখন বললো যে চল তাহলে ঘুরে আসি, দেখি যাই kothai যাবো। দেরি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে, দেখাই যাক। এই যে আমাদের হিরো ফুল রেডি, যাক লাগছে। আমাকে নতুন জামা কিনে দিলি, তুই নিজে পড়লি না। কি বললাম না, আমার তো এই তো নতুন জামাই তো এটা। কোন নতুন জামা? একটু নতুন জামা, এটা আমি পড়া জামাটা। দেখো আমার ভাইকে, দেখো সেই লাগছে, হিরো মেরা
ভাই হিরো হয়ে। এই যে আর এক হিরো চলে এসছে আমাদের, তোরাই তো হিরো। যে এক হিরো এখানে দাঁড়িয়ে আছে আর এক হিরো। তো তারপর আমি হিরোদের সঙ্গে বেরিয়ে পড়লাম ঘুরতে, কিন্তু ঘুরতে ঘুরতে ওরা আমায় এমন জায়গায় নিয়ে এসেছে যেখানে আজ ঈদের দিন এতই ভিড় যে পা রাখার জায়গা নেই। লাস্ট পর্যন্ত আমাকে নিয়ে আসলো ছোট দিঘা, আর কোনো জায়গা পেলো না, এখানে নিয়ে আসলো। তারপর এত সন্ধ্যা করে যেখানে বেশিক্ষণ থাকতে পারবো না, ছোট দিঘাতে এসে আমি ভাবলাম একবার বসে একটুখানি হাওয়া খাবো। এমনি সন্ধ্যা হয়ে গেছে রাতে, অনেক দূর থেকে আসলাম, মানে আমার বাড়ি থেকে 1 ঘন্টা রাস্তা হবেই, তো ওখান থেকে আসলাম। কিন্তু এসে দেখছি একটু জায়গা নেই বসার, কোনো রকম কোনো জায়গা কিচ্ছু নেই। তার জন্য আমরা বেশিক্ষণ থাকলাম না, বেরিয়ে পড়লাম। বেকার সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমি জানি আজকের ব্লগটা তোমরা বুঝতেই পারলে যে আমার ঈদটা কতটা ফালতু গেল। আর এটা আমার প্রতি বছরই যায়, এটা নতুন কিছু না, এরকমই আমার যাই। আমি ভাবলাম এবার হয়তো কিছু আলাদা হবে, ঘুরতে যাচ্ছি, বাট না, এবারেও সেম হলো। আচ্ছা তোমাদের ঈদ কেমন কাটলো? পারলে কষ্ট করে একটু কমেন্টে জানিও।